এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এটা কি করলে তুমি? তোমার সাহস হলো কি করে এমনটা করার? কে বলেছে তোমাকে এমনটা করতে? আম্মি? না, আমি সিনেমায় দেখেছি নায়ক নায়িকারা কাজ করে দেয়, তাই নায়কের উপহার স্বরূপ নায়কের সাথে এমনটা করে। এতে তো নায়ক খুশি হয়। কিন্তু আপনি রাগ করছেন কেন পুলিশ? তুমি বের হও আমার রুম থেকে। তোমাকে যেন আমার রুমের আশেপাশে আর কখনো না দেখি, বেয়াদব অসভ্য মেয়ে। আর শোনো, আজ থেকে তোমার সিনেমা দেখা বন্ধ। সিনেমা দেখে সব উল্টাপাল্টা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে তোমার। বেয়াদব হয়ে যাচ্ছ দিন দিন। আপনার কাছে ভালো কবেই বা ছিলাম পুলিশ? আপনি তো সব সময় আমাকে বেয়াদব বলেন। সেই দিন তো আপনি আমার সাথে কত খারাপ কাজ করলেন। কই, আমি তো আপনাকে বেয়াদব বলিনি। তাহলে আমাকে কেন আপনি সব সময় বেয়াদব অসভ্য বলেন? সাফায়েত কিছু বলতে যাবে, তার আগেই নুজাইফা এসে বলল, ভাবিমণি, আমি তোমাকে নিচে ডাকছে। ঠিক আছে, চলো। সুরাজ যাওয়ার পানে তাকিয়ে সাফায়েত দরজায় লাথি মেরে বলল, ড্যাম ইট! মেয়েটা দিন দিন আমাকে দুর্বল করে তুলছে। ও আমার কাছে আসলেই বেশ আমার হয়ে যাই আমি। একদিকে বাবা চাইছে আমি মেয়েটাকে দূরে সরিয়ে দেই, আবার অন্যদিকে আম্মি চাইছে মেয়েটাকে আমি ভালোবেসে কাছে টেনে নিই। ও গড, কোন দিকে যাব আমি? মেয়েটাকে দূরে ঠেলে দিলে আম্মি কষ্ট পাবে, কাছে টেনে নিলে বাবা কষ্ট পাবে, কিন্তু আমি কি করব? আবার মনটা ইদানিং আমার কন্ট্রোলে নেই। শালা নিজের খেয়ে অন্যের কথা ভাবছে। এত বেপরোয়া মন তো আমার কখনো ছিল না। মেয়েটা কি সত্যি আমার দায়িত্ব, নাকি ভালোবাসা? আরাবের দিনে নিজের ভার্সিটি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় রাত এসেছে সুরাকে পড়াতে। আরাবকে ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছে। এইখানে আরাব সুরাকে পড়াবে। আরাব নাজবা দেওয়ানের পাশের ফ্ল্যাটে থাকলেও কখনো তাদের বাসায় আসেনি। নাজবা দেওয়ানের বাসায় প্রথমবার আসা উপলক্ষে তিনি বিভিন্ন রকমের নাস্তা তৈরি করেছেন আরাবের জন্য। আরাব সবে কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি মুখে তুলে নিয়েছে। এমন সময় সুরাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে তার হাত থেকে কাঁটা চামচ নিচে পড়ে যায়। সুরা বেগুনি কালারের থ্রি পিস পরেছে, চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। সুরাকে দেখে আরাবের বুক ধুকপুক করে উঠল, যা আগে কখনো হয়নি। তার মনে হচ্ছে সুরা তার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। বড্ড হাঁসফাঁস লাগছে আরাবের নিজের কাছে। এক পর্যায়ে আরাব নিজেকে সামলে নিল। নাজমা দেওয়ান এসে সুরার সাথে আরাবের পরিচয় করিয়ে দিল। পরিচয় পর্ব শেষ হলে আরাব সুরাকে পড়াতে শুরু করলো। কিন্তু আরাবের পড়ানোর প্রতি কোনো মন নেই। তার বিহায়া মন বারবার সুরাকে এক নজর দেখতে চাইছে। মন বলছে, দেখ না আরাব, দেখলে ক্ষতি কি? রাত 10টার সময় সাফায়েত এসে কলিং বেল দিলেই মাজেদা গিয়ে দরজা খুলে দেয়। সাফায়েত রুমে প্রবেশ করতেই দেখতে পায় সুরা আজ সাজগোজ করেছে। বেশ অন্যরকম লাগছে তাকে। সে নিজের মতো করে পড়ছে। তাদের থেকে একটু দূরে নুজাইফা বসে একধানে আরাবের দিকে তাকিয়ে রয়েছে, আর আরাব একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়েছে সুরার দিকে, যা দেখে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সাফায়েতের। সাফায়েত আরাবের দিকে এগিয়ে আসে। তাকে দেখে আরাব সালাম দিয়ে হ্যান্ডশেক করে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? আরাব ছেলেটাকে পার্সোনালি ভালোই লাগে সাফায়েতের। ছেলেটা দেখতে যেমন মাশাল্লাহ, তেমনি অনেক ব্রিলিয়ান্ট, আবার ব্যবহারও খুব মিষ্টি। ভার্সিটিতে পড়াশোনা করে, অথচ এই পর্যন্ত ছেলেটার নামে কোনো প্রকার বাজে কথা শোনা যায়নি। তার না আছে কোনো বাজে সঙ্গ, আর না আছে কোনো বাজে নেশা। পড়াশোনার বাইরে ছেলেটা আর কিছুই চেনে না। সব মিলিয়ে অসাধারণ একটা ছেলে। কিন্তু সেই অসাধারণ বাচ্চা একটা ছেলেকে যেন আজ সাফায়েতের সহ্য হচ্ছে না। হিংসা হচ্ছে তার প্রতি। এক প্রকার বিরক্তি নিয়েই বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। পড়াশোনা কেমন চলছে তোমার? শুনেছি তুমি নাকি পড়াশোনা ছাড়া কিছুই বোঝো না। তা গার্লফ্রেন্ড আছে নাকি? কি যে বলেন ভাইয়া! লজ্জা পাওয়ার কি আছে? বর্তমান ডিজিটাল যুগ, থাকতেই পারে। সাফায়েত মনে মনে চাইছে আরাব বলুক আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু তার ধারণা পাল্টে দিয়ে আরাব বলল, পড়াশোনার সুবাদে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে প্রপোজ করেছে,
এমনকি তারা একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোরও আহ্বান করেছে, কিন্তু আমার তাদের কাছে তাদেরকে বেহায়া ছাড়া আর কিছুই মনে হয়নি। আমি চেয়েছি একজন লজ্জাবতী নারী। লজ্জাবতী গাছের পাতায় যেমন সামান্য স্পর্শ পেলে ও নিজেকে গুটিয়ে নেয়, আমিও চেয়েছি আমার জীবনে এমন এক লজ্জাবতী নারী আসুক, যে অন্য মেয়েদের মতো মডার্ন হয়ে শরীর দেখিয়ে ঘুরে বেড়াবে না, অন্য পুরুষের সাথে যার চলাফেরা থাকবে না, যার শরীরে শুধুমাত্র আমার স্পর্শ থাকবে, যে আমার সামান্য স্পর্শ পেলে লজ্জায় লাল হয়ে যাবে, আর আমি সেই লাজে রাঙা মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো। এখনো পাওনি বুঝি তোমার লজ্জাপতিকে? আরাব সুরার দিকে তাকিয়ে বলল। পাইনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। সাফায়েত ব্যাপারটা লক্ষ্য করলো। সে প্রসঙ্গ এড়িয়ে যেতে বলল, এবার তো তোমার ফাইনাল ইয়ার, তাই না? পরীক্ষা কবে? হ্যাঁ ভাইয়া, পরীক্ষার কথা শিওর বলতে পারছি না। নির্বাচনের আগেও হতে পারে, আবার পরে হতে পারে। গ্র্যাজুয়েশন শেষ করে পরবর্তী প্ল্যান কি? বিসিএস দেওয়ার ইচ্ছা আছে ভাইয়া। মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। অতঃপর সাফায়েত সুরার দিকে তাকিয়ে বলল, আবার রুমে আসো তো। আমি তো পড়ছি পুলিশ। আজকের মতো আর পড়া লাগবে না। একদিনে পড়ে বিসিএস ক্যাডার হয়ে যাবে নাকি? আরাব লক্ষ্য করলো সাফায়েত কেমন রেগে রেগে কথা বলছে। এক পর্যায়ে আরাব বলল, সুরা, ভাইয়া কি বলে শুনে এসো, সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। আরাবের কথা শুনে সাফায়েত বলল, তোমার কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, তুমি বরং আজ চলে যাও, আমি বাকিটা ওকে দেখিয়ে দিব। না না ভাইয়া, এটা আমার ডিউটি। আমি আন্টিকে কথা দিয়েছি সুরাকে আমার সবটুকু দিয়ে শেখাবো। তুমি যাও সুরা, আমি অপেক্ষা করছি। সাফায়েত কিছু বলতে যাবে, তার আগেই নুজাইফা বই খাতা নিয়ে এসে বলল, আরাব ভাইয়া, সুরা যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ বরং আমাকে এই মাঠটা বুঝিয়ে দিন। ঠিক আছে। সাফায়েত রুমে এসে দরজায় লাথি মেরে বলল, এসব কি হচ্ছে আমার সাথে? মেয়েটাকে তো আমি আমার স্ত্রী হিসেবে মানি না, তবুও কেন মেয়েটার প্রতি আরাবের দুর্বলতা আমার হৃদয়ে ব্যথার সৃষ্টি করছে? কেন আমার ইচ্ছেগুলো অবাধ্য হয়ে উঠছে? কেন দিন দিন আমি লাগামহীন খোঁড়ার মতো বেসামাল হয়ে উঠছি? আমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছি? একটা বাচ্চা ছেলের সাথে আজ কেমন অমানুষের মতো আচরণ করলাম আমি, তবুও রাগ কমছে না। মনে হচ্ছে ছেলেটাকে 2-4 খাঁ দিতে পারলে শান্তি লাগতো। এসব কিছু হয়েছে ওই বেয়াদব অসভ্য মেয়েটার জন্য। মেয়েটা আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দিচ্ছে না। সাফাত এসের মধ্যেও ঘেমে একাকার হয়ে গেছে। সে নিজের গায়ের শার্ট গেঞ্জি খুলে নিচে ছুঁড়ে ফেলে দিল। আর তখনই সুরা রুমে প্রবেশ করলো। সাফায়েতকে এই অবস্থায় দেখে যেন সুরার সারা শরীরে অদ্ভুত এক নামনা জানা শিহরণ বয়ে গেল, যার সাথে সুরার পূর্ব পরিচয় নেই। অদ্ভুত এক ভালো লাগায় জেগে বসে তার সারা শরীরে। সুরা লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে নিল। সুরাকে দেখা মাত্র সাফায়েত তাকে টেনে রুমের মধ্যে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সুরাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, এত সাজগোজ করছো কেন? নায়িকা সাজার শখ জেগেছে বুঝি? নাকি এইভাবে সাজগোজ করে পরপুরুষকে নিজের প্রতি আকর্ষণ করতে চাইছো? সাফায়েতের কথায় সুরার কোমল হৃদয় ব্যথিত হলো। সে মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বলল, ছি ছি ছি, পুলিশ আমাকে এত খারাপ মেয়ে মনে করে? আমি তো আরাব ভাইয়ের দিকে এক নজর তাকিয়েও দেখিনি। সে দেখতে কেমন, অথচ পুলিশ কি না কি ভাবছে। সুরার থেকে রেসপন্স না পেয়ে সাফায়েত সুরার বাহু জোরে চেপে ধরে বলল, আমি কি বলছি কথা কানে যাচ্ছে না তোমার? আমি তো সাজতে চাইনি সুন্দর বেডা মানুষ, মা জোর করে সাজিয়ে দিছে, বলেছে আরাব ভাইয়ের সামনে পরিপাটি হয়ে যেতে। সাফায়েত সুরার হাত ছেড়ে দিয়ে নিজের পকেট থেকে রুমাল বের করে সুরার গাল চেপে ধরে ঠোঁটের লিপস্টিক মুছে দেয়। চোখের কাজল এলোমেলো করে দিয়ে সুরার পা থেকে ওড়না ফ্লোরে ফেলে দিয়ে বলল, যে ওড়না পরপুরুষের সামনে মাথায় থাকে না, সে ওড়না গায়ে রাখার কি দরকার? আবার নিজের লম্বা চুলগুলো ছেড়ে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ তোমার চুল কত সুন্দর, কত লম্বা, তাই না? তোমার এই চুল এক্ষুনি এই মুহূর্তে আমি কেটে আর্মি ছাঁট দিয়ে দেবো। তারপর দেখবো তোমার নায়িকা সাজা আসে কোথেকে, কিভাবে ছেলেদের চুল দেখিয়ে বেড়াও। সাফায়েত এত জোরে সুরার গাল চেপে ধরেছে যে ব্যথায় সুরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিন্তু সে সাফায়েতের থেকে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই করে না, বরং প্রিয় মানুষটার সান্নিধ্য পেয়ে তার ভালো লাগে। তার দেওয়া যন্ত্রণায় সুরার সুখ সুখ অনুভব হয়। তার হার্টবিট বেড়ে যায়। মনের মধ্যে হাজারো সুখের প্রজাপতি উড়তে থাকে। সুরার দুহাতে আঁকড়ে ধরে সাফায়েতকে।
প্রাণ ভরে তার গায়ের মিষ্টি ঘ্রাণ শুকে নেয়। তার শক্তপোক্ত লোমশ বুকে অধর ছুঁয়ে দেয়। কিন্তু এতেও যেন সাফায়াতের রাগ কমে না, বরং বেড়ে যায়। সে নিজের আক্রোশ মেটাতে আঁকড়ে ধরে সুরার অধর। নিজের সমস্ত রাগ, ক্ষোভ, আক্রোশ মেটাতে থাকে সুরার কোমল অধর জোড়ায়। এক পর্যায়ে সাফায়েত যখন দেখল সুরার সমস্ত ব্যথা সহ্য করেও নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টাই করছে না, তখন সে সুরাকে ছেড়ে দিয়ে বলল, নেক্সট টাইম যদি আবারও একই ভুল করো তাহলে কিন্তু এর থেকেও খারাপ কিছু হবে তোমার সাথে। খারাপ কিছু মানে বুঝতে পেরেছো তো? শুধু আরাপ কেন, কোনো পুরুষ মানুষের সামনেই তুমি সাজগোজ করে চুল ছেড়ে যাবে না। অনেক চেষ্টা করে নিজের রাগ কন্ট্রোল করতে পেরেছি, যার কারণে তোমার লম্বা চুলগুলো এখনো কাটেনি। কিন্তু নেক্সট টাইম তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না, বুঝতে পেরেছো? সুরার চোখের পলক পড়ল না। নিষ্পলক চোখে তার সামনে থাকা রাগান্বিত মানুষটার মুখশ্রীর দিকে চেয়ে থাকলো। সাফায়েত লক্ষ্য করল সুরার ঠোঁট অনেকটা কেটে গিয়ে ব্লিডিং হচ্ছে, যা দেখে সাফায়েতের বুক ধক করে উঠল। নিজের কাছে নিজেকে বড্ড অচেনা লাগছে সাফায়েতের। সে কিভাবে পারল বাচ্চা একটা মেয়ের সাথে এমন অমানুষের মতন আচরণ করতে? সাফায়েত আর কিছু ভাবতে পারে না। তার বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। সে বুঝতে পারে এই গাইয়া মেয়েটা একটু একটু করে তার মন হরণ করে নিয়েছে, তার মনের মালকিন হয়ে উঠেছে। সে না চাইতেও এই গাইয়া বেয়াদব অসভ্য মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে। মেয়েটা অন্য কারো হবে বা অন্য কেউ তার প্রশংসা করবে, এটা সহ্য করতে পারেনি সাফায়াত। সাফায়াত এক পা করে এগিয়ে যায় সুরার দিকে। কোনো কিছু না ভেবেই আবারও সুরার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। পরম যত্নে শুষে নিতে থাকে সুরার অধরে লেগে থাকা রক্ত। বেশ কয়েক মিনিট পরে সাফায়েত সুরাকে ছেড়ে দেয়। ইউটিউব দেখে চুল খোপা করা শেখে সুরার চুল সুন্দর করে খোপা করে দিয়ে ফ্লোর থেকে সুরার ওড়না তুলে মাথায় ঘোমটা দিয়ে বলল, এখন থেকে এভাবেই আরবের সামনে যাবে। আর আরব যদি কখনো তোমার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি সোজা তাকে বলে দেবে তুমি আমার বিয়ে করাবো, ওকে? সুরা মাথা নাড়িয়ে সম্মতি দিল। আরব কি আমার থেকেও সুন্দর? জানি না, আমি তো তার দিকে সেভাবে তাকায়া দেখিনি পুলিশ। এই তো গুড গার্ল। সুরা কিছু না বলে রুমের বাইরে আসার আগেই সাফায়া সুরার হাত ধরে বলল, গাথা, আমি মাথার ঘোমটা দিয়ে যেতে বলেছি, তার মানে এই নয় যে তুমি এইভাবে তার সামনে চলে যাবে। সাফায়া সুরাকে আয়নার সামনে নিয়ে এসে বলল, আয়নায় একবার তাকিয়ে দেখো নিজেকে, কেমন পেতনির মতো লাগছে। আমি নিজেই আমার বউ দেখে ভয় পাচ্ছি, না জানি আরবের কি অবস্থা হবে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর পড়তে যাও। আর হ্যাঁ, পড়া শেষ হলে সোজা আমার রুমে চলে আসবে। আরব যেগুলো পড়াবে সেগুলো আবার আমি তোমাকে দেখিয়ে দেব, তাহলে দেখবে পড়া সহজ লাগবে তোমার কাছে। সবটা তাড়াতাড়ি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। ঠিক আছে পুলিশ। সুরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সাফায়াত রুমে নেই। সুরা মাথায় ঘোমটা টেনে রুম থেকে বের হওয়ার সাথে সাথেই শফিকুল দেওয়ানের সাথে দেখা হয়। শফিকুল দেওয়ান রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে সুরার দিকে, যেন তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এহেন পরিস্থিতিতে সুরা একটু ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে না পেরে শফিকুল দেওয়ানের পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতে তার আগে শফিকুল দেওয়ান বলল, দাঁড়াও মেয়ে। ব্যাস, সুরার পা থরথর করে কাঁপতে থাকে। সে এই মানুষটাকে অনেক ভয় পায়। তার ভয় আরও বাড়িয়ে দিতে শফিকুল দেওয়ান এসে বলল, তুমি শাফির রুমে কি করছিলে? তোমাকে না বলেছি তুমি শাফির আশেপাশে থাকবে না? তোমার জন্য আমার আর নাজমার সম্পর্ক খারাপ হয়েছে, এখন তুমি আবার চাইছো আমার বিজনেসও খারাপ হোক? আমার ফ্রেন্ডের মেয়ে তোরই এই বাড়ির বউ হয়ে এলে আমি কোটিপতি হয়ে যাব, তখন আর নাজমার মুখে দিনরাত খোঁটা শুনতে হবে না। তোমাকে আবারও বলছি, তুমি শাফির থেকে দূরে দূরে থাকবে। মেয়েরা হচ্ছে আস্ত ছলনা মেয়ে। তুমি ছলনা করে একবার যদি আমার ছেলেটাকে নিজের বশে নিয়ে যাও, তাহলে আমার এতদিনের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আমার ছেলে হারাবে রাজকন্যা, আর আমি হারাবো রাজত্ব। তোমাকে যেন আর কখনো শাফির আশেপাশে না দেখি, তাহলে কিন্তু কাকা বলে ডাকার জন্য সেলিমকে এই ধরনীতে পাবে না তুমি। আর আমার কথা শুনে চললে অনেক অনেক টাকা পাবে তুমি, তবে এই ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে, কথাটা মাথায় রেখো। সুরা ভাবতেও পারেনি শফিকুল দেওয়ান এতটা নোংরা মনের। সে চোখের পানি মুছে বলল, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না আব্বা। আপনি যা বলবেন আমি তাই শুনবো আব্বা। তবু আপনি আমার কাকার কোনো ক্ষতি করবেন না দয়া করে। বাবার পরে সেলিম কাকা আমাকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি এক বাবা হারিয়েছি, অন্যজনকে আমি হারাতে পারবো না আব্বা। এই তো লাইনে আসছো মেয়ে।
যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন ঠিক এভাবে আঙুল বাঁকা করতে হয়। আর কয়েক মাস পরে তোমাদের বিয়ের 6 মাস পূর্ণ হবে। তুমি সাফিকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। তোমার ছায়া যেন সাফি দেখতে না পায়। আমি তরিকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। তরি এই বাড়ির যোগ্য বউ। ডিভোর্সের কথা শুনে বুকটা খা খা করে উঠে সুরার। সে চোখের পানি ছেড়ে দিয়ে শফিকুল দেওয়ানের পা জড়িয়ে ধরে বলল, এমনটা বলবেন না আব্বা। পুলিশকে বড্ড ভালোবাসি আমি। তাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না আব্বা। আপনি দয়া করে এই বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিবেন না আব্বা। দরকার হয় আমি কাজের লোক হয়ে এই বাড়ির এক কোণে পড়ে থাকবো, তবুও পুলিশকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না আব্বা। আমি মরে যাব তাকে ছাড়া। সুরার চোখের পানিতে মন ভেজে না শফিকুল দেওয়ানের। তিনি কিছু না বলে সুরার থেকে জোর করে নিজের পা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে যায়। শফিকুল দেওয়ান চলে গেলেও সুরা নির্বিকার, হতভম্ব হয়ে ঠায় সেখানে বসে থাকে। সে এই বাড়ি ছেড়ে চলে যাবে ভাবতেই তার শ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় যেন কেউ তার বুকে হাতুড়ি পিটা করেছে। সে যে এই কয় মাসে তার সুন্দর বেড়া মানুষকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ভালোবাসার মানে বুঝতে শিখেছে। তার বাবার সাথে এই মানুষটার অনেক মিল পেয়েছে সুরা। তার বাবা যেভাবে সুরার চুলে তেল দিয়ে বেনি করে দিত, তার ভেজা চুলগুলো মুছে দিত, এই মানুষটাও ঠিক সেইভাবেই সুরার খেয়াল রেখেছে, সুরাকে আগলে রেখেছে। মানুষটার শাসন বারণ, সুরার প্রতি তার কেয়ারিং, সবটা সুরার মন কেড়েছে। তার কাছাকাছি গেলে নিমেষে সুরার মধ্যে থাকা সব অশান্তি দূর হয়ে গিয়ে সুখের আলোড়ন সৃষ্টি হয়। মনের মধ্যে নিষিদ্ধ সব চাওয়ারা উকি দেয়। সুরার খুব ইচ্ছে হয় তার সুন্দর বেডা মানুষকে গভীরভাবে ছুঁয়ে দিতে, তার গায়ের মিষ্টি গন্ধ নিজের গায়ে মাখতে, তাকে আপন করে নিতে। যতটা আপন হলে কেউ কারো থেকে আর কখনো দূরে সরে যেতে পারবে না। কিন্তু কি করবে সে? শফিকুল দেওয়ান যে তার আর তার ভালোবাসার মাঝে দেওয়াল সৃষ্টি করে দিয়েছে। সে দেওয়াল টপকে তার ভালোবাসার মানুষটির কাছে যাওয়ার সাধ্য যে সুরার নেই। সেলিম সুরার রক্তের কেউ নয়, তবুও লোকটার অভাবের সংসারে সুরাকে নিয়ে এসে বাবার আদর স্নেহ দিয়ে তাকে বড় করেছে। সে কিভাবে পারবে নিজের সুখের জন্য তাকে বাবার আদর ভালোবাসা দিয়ে বড় করা মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে, তার 2টা ছেলে মেয়েকে এতিম করে দিতে, তার চাচিকে বিধবা করে দিতে? সে যতই সুরাকে সহ্য করতে না পারুক, তবুও চাচি তো মায়েরই মতো। সে কিভাবে পারবে তার চাচির আর্তনাদ সহ্য করতে? এতটা স্বার্থপর হতে পারবে না সুরা। সুরা আর কিছু ভাবতে পারে না, তার মাথা ভারী হয়ে আসে। সে চোখের পানি মুছে উঠে দাঁড়াতেই সাফায়েত এসে জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো মেয়ে? এখনো পড়তে যাওনি কেন? সুরার কি হলো কে জানে, সে দৌড়ে এসে জাপটে ধরল সাফায়াতকে। সাফায়াত ও সুরার ছোট্ট কোমল দেহ আঁকড়ে ধরে রাখল নিজের বক্ষপিঞ্জরে। মুহূর্তের মধ্যেই যেন সুরার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল। তার মনে হলো এটা যেন তার পরম শান্তির জায়গা। সে বিড়াল ছানার মতন লেপ্টে পড়ে থাকলো সাফায়াতের লোমশ বুকে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর সাফায়াত বুঝতে পারল সুরা কান্না করছে। সে সুরাকে নিজের রুমে নিয়ে গিয়ে সুরার মুখ দুহাতে আজলা করে ধরে বলল, কি হয়েছে আমার পাখিটার? কান্না করছে কেন? কেউ কিছু কি বলেছে নাকি পড়া পারুনি দেখে মন খারাপ হয়েছে? দেখো, তুমি আরবের কাছে না পড়তে চাও, পড়ার দরকার নেই। আমি নিজেই সময় বের করে তোমাকে পড়াবো, না হয় কোনো ভালো মহিলা টিচার এনে দেবো তোমার জন্য। তবুও কান্না করো না পাখি। তোমার চোখের পানি দেখে তোমার পুলিশের কষ্ট হচ্ছে তো। বলো না কি হয়েছে? সুরা কোনো উত্তর দিল না, বরং আরও জোরে সাফায়াতকে আঁকড়ে ধরল, যেন ছেড়ে দিলেই সাফায়াত তার থেকে দূরে চলে যাবে। আরে বাবা, বলবে তো কি হয়েছে? আব্বা। সুরা বলতে গিয়েও মুখে হাত দিয়ে থেমে গেল। সে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল শফিকুল দেওয়ান আর তার মধ্যে যে কথা হয়েছে সেগুলো শফিকুল দেওয়ান কাউকে বলতে বারণ করেছে। তাহলে যে তিনি সুরার কাকার ক্ষতি করে দিবেন। বলো বাবা, কি বাবা বলেছে? কি? কিছু না, এই হঠাৎ
আমার নিজের আব্বার কথা মনে পড়েছে পুলিশ। আমার আব্বা কেন আমাকে ছেড়ে চলে গেল পুলিশ? সাফায়াত সুরার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করে না পাখি। মানুষ চিরদিন এই পৃথিবীতে থাকার জন্য আসে না, একদিন না একদিন তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে ছেড়ে চলে যেতে হয়। তোমার বাবার এই পৃথিবীতে আয়ু ফুরিয়ে এসেছিল, তাই তিনি চলে গিয়েছেন। এসব ভেবে মন খারাপ করো না। তোমাকে যে তাড়াতাড়ি পড়াশোনা শিখতে হবে। তুমি কয়েক মাস আগে বলেছিলে না, আমি যত তাড়াতাড়ি পড়াশোনা শিখতে পারবো আপনি আমাকে তত তাড়াতাড়ি ভালোবাসবেন, তাই না পুলিশ? দেখো, তোমার পড়াশোনা শেখার আগেই তুমি একটু একটু করে পুলিশের মন চুরি করে নিয়েছো। তোমার প্রতি বাজে এক অনুভূতির সৃষ্টি করেছো। এই যে এখন আমার তোমাকে দেখলেই মনের মধ্যে ভয়ঙ্কর চাওয়ার সৃষ্টি হয়। তোমাকে আদর দিতে, ভালোবাসতে ইচ্ছে হয়। আমার রঙে তোমাকে রাঙিয়ে দিতে মন চায়। তোমার মাঝে হারিয়ে যাওয়ার স্বাদ জাগে। নিজের হাত পা শিরশির করে, নিজেকে উস্কে দেয় তোমার কাছে যাওয়ার জন্য। এখন এর দায়ভার কে নিবে বলো তো? পারবে তো আমার উত্তাপ সহ্য করতে? সাফায়াতের কথায় সুরা ঠিক লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়ে, যা দেখে সাফায়াত সুরাকে নিজের বক্ষ পিঞ্জর থেকে তুলে কপালে আলতো চুমু দিয়ে বলল, আমার লজ্জাবতী ললিতা, এখন যত পারো লজ্জা পেয়ে নাও। পরে কিন্তু আমি তোমাকে লজ্জা পাওয়ার মতো কোনো সময়ই দিব না। সুরা প্রত্যুত্তরে কিছু না বলে সাফায়াতের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। আরাব তখন নুজাইফাকে হিসাব বিজ্ঞানের ম্যাথ বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু নুজাইফার কানে কোনো কথাই যাচ্ছে না। সে কলম কামড়ে ধরে একধারে আরাবের দিকে তাকিয়ে থাকে। নুজাইফার নজর এলোমেলো হয়। সে মনে মনে বলল, আপনি তো সুন্দর কেন আরাব ভাই? আপনি যখন ভার্সিটিতে যান নিশ্চয়ই মেয়েরা আপনাকে দেখে পাগল হয়ে যায়। আমি নিজেও তো বারবার আপনার এই রূপে মাথা হয়ে যায়, মন পিঞ্জরায় উতাল পাতাল হয়ে যায়। নিজেকে কন্ট্রোল করা যে বড্ড দায় হয়ে যায়। এটা আপনি কবে বুঝবেন আরাব ভাই? কবে আমার মনের না বলা কথাগুলো বলে নিতে পারবেন আরাব ভাই? আরাব হঠাৎ লক্ষ্য করল নুজাইফা প্রখর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। আরাব গলা খ্যাঁকারে দিয়ে বলল, অশোক, তোর দৃষ্টি খাতার দিকে না থেকে আমার দিকে কেন নুজু? আপনাকে দেখছিলাম আরাব ভাই। আরাব কিছু বলতে যাবে তার আগেই সে লক্ষ্য করল সুরা মাথায় এক হাত ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আগের কোনো সাজগোজ নেই। চোখ দুটো কেমন ফোলা ফোলা লাগছে। নাকের পাটা লাল হয়ে আছে, যেমনটা অনেকক্ষণ যাবৎ কান্না করলে হয়। ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হলো আরাবের কাছে। সে মনে মনে বলল, সুরা কি তাহলে কান্না করছে? হঠাৎ কি হলো সুরার? সাফায়াত ভাইয়া বাসায় আসা পর্যন্ত সব তো ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ কি হলো সুরার সাথে? নাজমা আন্টি তো বলেছিল সুরা তার বোনের মেয়ে, অর্থাৎ সাফায়াত ভাইয়ার কাজিন। কিন্তু সাফায়াত ভাইয়া সুরাকে এমন ভাবে ডেকে নিয়ে গেল যেন সে তার বিয়ে করা বউ। তাছাড়া কাজিনের সাথে সাফায়াত ভাইয়া এতক্ষণ কি কথা বলল, সেটাও আবার বন্ধ রুমে। আমার বাচ্চা চাই পুলিশ, অনেক অনেক বাচ্চা। ঘর ভর্তি শুধু বাচ্চা আর বাচ্চা থাকবে। তারা ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াবে, সারাক্ষণ বাড়িটা মাতিয়ে রাখবে। আধো আধো বলিতে আমাকে মা আর আপনাকে বাবা বলে ডাকবে। একবার ভাবুন কত মজা হবে তখন। সাফায়াত তৎক্ষণাৎ সুরার কোমর জড়িয়ে ধরে সুরার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, তুমি ক্যারি করতে পারলে আমি একাই ফুটবল টিম, ক্রিকেট টিমের জন্ম দিয়ে রেকর্ড করতে পারি। কিন্তু কথা হচ্ছে, তোমার যে শুটকি মাছের মতো শরীর, তাতে একটা বাচ্চা ক্যারি করতে গেলেই তুমি চোখের পানি নাগের পানি এক করে নিবা। তাই এখন এসব বাচ্চা কাচ্চার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে মন দিয়ে পড়াশোনা করো। পুষ্টিকর খাবার খেয়ে একটু মোটা তাজা হও, শরীরে রক্তের সঞ্চার করো, তারপর বাচ্চা নিয়ে ভাবা যাবে। নিজে একটা বাচ্চা হয়ে সে এসেছে অন্য বাচ্চার মা হতে। শুধু কি যাদের স্বাস্থ্য ভালো তাদেরই বাচ্চা হয়? তারাই মা ডাক শুনতে পায়? যাদের স্বাস্থ্য ভালো না তাদেরকে মা ডাক শোনার কোনো অধিকার নেই পুলিশ। একটা প্রাণের মধ্যে আরও একটা প্রাণ ক্যারি করা সহজ কথা নয় পাখি। 10 মাস 10 দিন তোমাকে কষ্ট সহ্য করতে হবে, প্রসব যন্ত্রণা সহ্য করতে হবে। তুমি বাচ্চা একটা মেয়ে, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আগে বড় হও, তারপর যে কয়টা খুশি বাচ্চার জন্ম দিও। আমি কোনো কথা শুনতে চাই না পুলিশ। আমার বাচ্চা চাই মানে বাচ্চা চাই। জেদ করো না মেয়ে। বাই দ্য ওয়ে, হঠাৎ এই বাচ্চার ভূত তোমার মাথায় এলো কি করে? মা বলেছে বাচ্চা ছাড়া সংসার পরিপূর্ণ হয় না। বাচ্চা হলে আপনি আমাকে আরো বেশি ভালোবাসবেন, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। মানে কি, এখন আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ বাসেন, তবে অল্প একটু। এইটুকুতে আমার পোষায় না পুলিশ। তাছাড়া দাদা দাদি নাতি নাতনিদের অনেক ভালোবাসে।
আব্বা তো আমাকে দু চোখে সহ্যই করতে পারে না। আব্বা বলেছে কোনো এক ডানা কাটা পরীর সাথে নাকি আপনার বিয়ে দিয়ে দিবে। আশ্চর্য, বাবা বিয়ে দিতে চাইলেই কি আমি বিয়ে করব? বেডা মানুষ বলে বিশ্বাস নেই। এরা আর কোনো হাদিস জানুক বা না জানুক, ইসলামে 4 বিয়ে করার হাদিস ঠিকই জানে, কিন্তু এই সূরা সেটা হতে দিবে না। আমি তো সিনেমায় দেখেছি নায়ক নায়িকা পালিয়ে বিয়ে করে, কিন্তু তাদের বাবা মা মেনে নেয় না। পরে যখন তারা বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মায়ের সামনে হাজির হয়, তখন নাতি নাতনির মুখের দিকে তাকিয়ে ছেলে মেয়েদেরকে মেনে নেয়। তাই আপনার সাথে ওই ডানা কাটা পরীর বিয়ে হওয়ার আগেই যদি আমাদের ঘরে আলো করে বাচ্চা কাচ্চা চলে আসে, তাহলে আব্বা নাতি নাতনির টানে আমাকে মেনে নেবে। আমার আপনাকে হারাতে হবে না। আপনাকে পাওয়ার জন্য এইটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো পুলিশ। বলেই সুরা আরও গভীরভাবে সাফায়েতকে আঁকড়ে ধরল, তার বুকে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। সাফায়েত সুরার আহ্বানে সাড়া দিল। সে সুরাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। সে সুরার দিকে তাকিয়ে দেখল তার চোখ আজ অন্য কিছু বলছে, তাকে অসভ্য বেহায়া হতে উস্কে দিচ্ছে। সাফায়েত আস্তে আস্তে এগিয়ে গেল সুরার দিকে। তাদের মধ্যে আর 1 ইঞ্চি সমান দূরত্ব রয়েছে। সাফায়েতের গরম নিঃশ্বাস সুরার চোখে মুখে আছড়ে পড়ছে। সুরা আবেশে চোখ বন্ধ করে নিল। এরই মধ্যে কর্কশ শব্দে সাফায়েতের ফোন বেজে উঠল। সাফায়েত বিরক্ত নিয়ে ফোন রিসিভ করার সাথে সাথেই অপর প্রান্ত থেকে যা শুনল তাতে তার ফোন ছিটকে ফ্লোরে পড়ে গেল। সে এসির মধ্যেও ঘামতে লাগলো। সে বুঝতে পারছে না ব্যাপারটা কিভাবে সুরাকে বলবে, আবার মিথ্যা কথাও বলতে পারবে না। সত্যিটা সুরার জানা দরকার। সুরা সাফায়েতের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে পুলিশ? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কার ফোন ছিল? আর সে কি এমন বলল যাতে আপনার মুখের আদল বদলে গেল? সাফায়েত সুরাকে বুকের সাথে চেপে ধরে কপালে চুমু দিয়ে বলল, তোমার সেলিম কাকা। বাকিটা বলতে পারল না সাফায়েত, তার স্বর কাঁপছে। সেলিম কাকা এত রাতে কেন ফোন দিল পুলিশ? সে ঠিক আছে তো? তোমার সেলিম কাকা আর এই দুনিয়াতে নেই সুরা। তাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। কথাটা শোনা মাত্রই সুরার মাথা ঘুরতে শুরু করলো। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। দর্শনেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। সেলিমের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল। সাফায়েত সুরাকে শান্ত করে সবাইকে ব্যাপারটা জানানোর জন্য নিচে এলো। সুরা হঠাৎ লক্ষ্য করলো দরজায় শফিকুল দেওয়ান দাঁড়িয়ে রয়েছে। সুরা গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে এলো। তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তিনি সুরার দিকে তেড়ে এসে বলল, তোকে বলেছিলাম আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি, কিন্তু তুই আমার কথা কানে তুললি না। আমার আর আমার কোটিপতি হওয়ার মাঝে তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস। এমনকি আমার ছেলেটাকে বশ করে তার মনটা তোর করে নিয়েছিস। এখন সাফি তোকে ভালোবাসে, তোকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে। সাফি এখন কিছুতেই তোকে ডিভোর্স দেবে না। যা করার তোকে করতে হবে, এখনও সময় আছে। সাফির জীবন থেকে চিরতরে হারিয়ে যা, নাহলে কিন্তু তোর চাচি, চাচাতো ভাই বোন তাদের সাথেও সে একই অবস্থা হবে যেটা তোর সেলিম কাকার সাথে হয়েছে। তার মানে আমার কাকাকে আপনি মেরেছেন? হ্যাঁ, আমি মেরেছি তোর কাকাকে। নিজের স্বার্থের জন্য এত নিচে নামতে পারলেন আপনি? অমানুষের মতো দুটো বাচ্চাকে এতিম বানিয়ে দিলেন আব্বা। পৃথিবীতে টাকাই কি সব? হ্যাঁ, আমি অমানুষ। আমার স্বার্থের জন্য আমি সব করতে পারি। আমার টাকা চাই, অনেক 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 টাকা। আর আমার টাকা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তোরই। তোরই এই বাড়ির বউ হয়ে এলে আমার সে চাওয়া পূরণ হবে। আমি টাকার বিছানায় ঘুমোতে পারবো। আমি আর আপনাকে সেই সুযোগ দিব না আব্বা। আমি এক্ষুনি পুলিশকে সব সত্যিটা বলে দিব। আপনার এই ভালো মানুষের মুখোশ সবার সামনে টেনে খুলে দিব। দিনের পর দিন আপনি মার মতো ভালো একজন মানুষকে ঠকিয়ে আসছেন। এমনকি আপনার রক্ত, আপনার অংশ, আপনার ছেলে মেয়েদেরও আপনি ঠকাচ্ছেন। কিন্তু আর না, আর কাউকে ঠকাতে পারবেন না আপনি। সে সময় তুই পাবি না। আমারই বোঝার ভুল ছিল। এখানে সেলিমের কোনো দোষ নেই। সব কিছুই মূলে রয়েছিস তুই। তুই না থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বুঝতে পারছি আমি শুধু শুধু সেলিমকে মারলাম। আমার সেলিমকে না মেরে তোকে মারা উচিত ছিল। তবে একটা কথা কি জানিস, একটা খুনেরও যে শাস্তি, 10টা খুনেরও সেই শাস্তি। বলে শফিকুল দেওয়ান সুরার ভারী কিছু দিয়ে আঘাত করলো। সাথে সাথে সুরা ও মাগো বলে চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল।
সুরামা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে উঠলি কেন? তুই তো ঘুমোচ্ছিলি দেখে আমি নুজাইফার রুমে গিয়েছিলাম। নুজাইফার রুম থেকেই তোর চিৎকার শুনে আমি ছুটে এসেছি। ভেবেছি কি না কি হয়েছে তোর? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস মা? সুরা তখনও নির্বিকার হয়ে বসে আছে। তার গা ঘেমে একাকার হয়ে গিয়েছে, এখনও শরীর থরথর করে কাঁপছে। নাজমা দেওয়ান সুরার এই অবস্থা দেখে সুরাকে পানি খাইয়ে দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাকে বলবি না কি হয়েছে? বাবা মাকে স্বপ্নে দেখেছিস? সুরা নিচের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি তো ঠিকই আছি, আমার তো কিছু হয়নি। ও, তার মানে এটা আমার স্বপ্ন ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয়তো সবটা সত্যি সত্যি হয়েছে। আব্বা সেলিম কাকাকে মেরে দিয়েছে। যদিও এটা স্বপ্ন, কিন্তু আব্বা তো আমাকে বলেছেন সুন্দর বেড়া মানুষের থেকে দূরে থাকতে। এমন তো হতে পারে আমি তার কাছাকাছি গেলাম আর আব্বা সত্যি সেলিম কাকাকে মেরে দিল। না না, আমি নিজের সুখের জন্য এমন কিছু করব না। কিছু সময়ের জন্য ভেবেছিলাম হয়তো আমার হারানো সুখ আবার ফিরে এসেছে, কিন্তু না, সুখ নামক সোনার হরিণের দেখা আমি যে কোনোদিনও আর পাবো না। আমি যে বামন হয়ে চাঁদে হাত বাড়িয়ে দিয়েছিলাম। জানি সুন্দর বেড়া মানুষ কখনো আমার হবে না, কিন্তু আমি দূর থেকে তাকে সারা জীবন ভালোবেসে যাব। যে মন আমি তার নামে লিখে দিয়েছি সেটা আর কখনো কাউকে দিতে পারবো না। সে আমার হোক বা না হোক, আমি সারা জীবন তার হয়ে থাকবো। আব্বা মানুষটা বেশি সুবিধার না। সে নিজের ছেলের সুখের জন্য তোর সাথে তার বিয়ে দিতে চাইছেন না, চাইছেন তার স্বার্থের জন্য। আর স্বার্থের জন্য নিজের ছেলের ক্ষতি করতেও তার হাত কাঁপবে না। আমি তার ভালোর জন্য এই বাড়ি থেকে চলে যাব ঠিকই, তবে তাকে কখনো তালাক দেব না। সে আমার কাছে সব সময় আমার সুন্দর বেড়া মানুষ হয়েই থাকবে। সুরার থেকে রেসপন্স না পেয়ে নাজমা দেওয়ান আবারও বলল, কি রে, কি এত ভাবছিস? সুরা ভাবল শফিকুল দেওয়ানের কথা তাকে বলে দেবে, কিন্তু পর মুহূর্তে ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তেমন কিছু না মা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি মা। তোর চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছি তুই আমাকে মিথ্যে কথা বলছিস। আমার থেকেই কিছু লুকিয়ে যাচ্ছিস। সাফি বাড়িতে আসার পর থেকে আমি লক্ষ্য করছি তুই কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিস। চোখে মুখে ভয়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। আরাপ যাওয়ার পর তুই রাতে খাবার না খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিস। সাফি এটুকু সময়ের মধ্যে দুবার এসেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুই ঘুমিয়েছিস দেখে সাফি তোকে আর ডাকেনি। এখন চট করে উঠে পড়তো, ফ্রেশ হয়ে সাফির রুমে যা। সাফি বোধহয় এখনও না খেয়ে তোর জন্য বসে আছে। ছেলেটা যে তোর প্রতি সদয় হয়েছে এজন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানিয়েছি। তোদের মধ্যে দূরত্ব কমে এসেছে দেখে আমার অনেক ভালো লেগেছে। দোয়া করি তোরা দুজনে এভাবেই সারা জীবন হাসি খুশি থাক। নাজমা দেওয়ানের কথা শুনে সুরার বুক ভারী হয়ে আসে, ফুপিয়ে কান্না করে দেয় সে তো এটাই চেয়েছিল, তার সুন্দর বেটা মানুষ তাকে ভালোবেসে নিজের করে নিক। আর সে সুরাকে আপন করে নিতেও চেয়েছে, কিন্তু তার যে কিছু করার নেই, সে অপরক। সুরা নাজমা দেওয়ানের আড়ালে চোখের পানি মুছে বলল, আমি আপনার কাছে থাকবো মা, পুলিশের সাথে আমি থাকবো না মা। কেন মা? সাফি তো তোকে ওর রুমে থাকতে অনুমতি দিয়েছে, তাহলে তুই যাবি না কেন? দয়া করে আপনি আমাকে জোর করবেন না মা। তুই ইদানিং বড় হয়ে গিয়েছিস রে সুরা, নিজের ভালো মন্দ বুঝতে শিখে গিয়েছিস। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর। বলে নাজমা দেওয়ান রুম থেকে বেরিয়ে গেলেন। নাজমা দেওয়ানের যাওয়ার পানে তাকিয়ে সুরা কান্নায় ভেঙে পড়ে বলল, আমার যে আর কোনো উপায় নেই মা। যে দিনটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, সেই দিনটা যখন আমার সামনে উপস্থিত হলো, তখন এক ঝড় এসে আমার সবটা এলোমেলো করে দিল। আমি যে মানুষটার আশেপাশে থাকলে নিজেকে সামলে নিতে পারতাম না মা, তার থেকে দূরে যেতে পারবো না। বুকে যে বড্ড জ্বলন উঠছে আমার। এ আগুন যে প্রেমের সর্বনাশা আগুন, ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার আগুন। এখন যদি আমি মানুষের কাছে যাই তাহলে যে সেই আগুনে ঘি ঢেলে দেওয়া হবে। আমি যে সেই জ্বালা সইতে পারবো না মা। সাফায়াত ল্যাপটপে কাজ করছে, সে এখনও ডিনার করেনি। ভেবেছিল সুরাকে খাইয়ে দিয়ে নিজেও খাবে। অবশ্য
সে 2বার নাজমা দেওয়ানের রুমে গিয়েছে সুরাকে খাওয়াবে বলে, কিন্তু মেয়েটা ঘুমন্তর মুখ দেখে সাফায়েতের ইচ্ছে হয়নি তাকে জাগানোর। তাই তো নিজেও না খেয়ে মেয়েটার জন্য অপেক্ষা করে আছে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন সুরা তার রুমে আসে না, তখন সাফায়েত আবারও নাজমা দেওয়ানের রুমে খাবার নিয়ে উকি দিতে যায়। সাফায়েত গিয়ে দেখল সুরা 2 হাঁটুর মাঝে মাথা গুজে রেখেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। সাফায়েত গিয়ে সুরার মাথায় হাত রাখতেই সুরা চোখ তুলে তাকালো। কেমন বিধ্বস্ত লাগছে তাকে দেখতে, চোখ দুটো ফুলে উঠেছে। সাফায়াত তৎক্ষণাৎ সুরা ছোট দেহ তার বুকে টেনে নিয়ে বলল, কি হয়েছে পাখি, কান্না করছো কেন? সুরা এক ঝটকায় নিজেকে সাফায়াতের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সবসময় আমার গায়ে পড়েন কেন? সুযোগ পেলেই জড়িয়ে ধরেন, চুমো দেন। ভালো লাগে না আমার, বিরক্ত লাগছে আপনার ছোঁয়া। সুরার এহেন কাণ্ডে অবাক হয়ে যায় সাফায়েত। সে মনে মনে বলল, হুট করে মেয়েটার কি হলো যে মেয়েটা সবসময় আমার একটু ভালোবাসা ছোঁয়া পাওয়ার জন্য ছটফট করেছে, সে মেয়েটা এখন বলছে আমার ছোঁয়া তার বিরক্ত লাগছে। হাউ স্ট্রেঞ্জ। সাফায়েত সুরাকে কিছু বলল না, বরং টেবিলের ওপর থেকে খাবারের প্লেট নিয়ে খাবার মেখে এক লকমা সুরার মুখের সামনে ধরল। কিন্তু সুরা সাফায়েতের হাতে খেলো না, তার হাত সরিয়ে দিল। যা দেখে সাফায়েত রাগ বেড়ে গেল। তবুও সে নিজেকে শান্ত করে বলল, আমিও কিন্তু খাইনি মেয়ে, অনেক ক্ষুধা লাগছে আমার, তোমাকে খাইয়ে দিয়ে তারপর খাবো। আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আমি নিজের হাতে খেতে পারি। আমি তো আপনাকে বলিনি যে আমার জন্য না খেয়ে আপনি বসে থাকেন। সুরার কথা শুনে সাফায়েতের চোখ বড় বড় হয়ে যায়। সে ভাবতেও পারেনি সুরা এমন কিছু বলবে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। সে সুরার গাল চেপে ধরে মুখের মধ্যে এক লকমা খাবার ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ সুরা এক বিস্ময়কর কাজ করে বসে। সে সাফায়েতের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। সুরার এহেন কার্যে সাফায়েত নির্বিকার হতবাক হয়ে যায়। সে সুরাকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় চুমু দিয়ে বলল, আমার শান্ত পাখিটা হঠাৎ এত অশান্ত হয়ে উঠেছে কেন? কি হয়েছে তোমার? বাবা কিছু বলেছে কি? বললে আমাকে বলো প্লিজ। চুপ করে থাকা সব সমস্যার সমাধান নয় পাখি, বলো না শোনা বউ। তুমি কি হৃদয়ের উপাত্ত বুঝতে পারছো না? কেন পোড়াচ্ছ আমাকে? বলো কি করেছি আমি? আমার অপরাধ কোথায়? সুরা ভাবল শফিকুল দেওয়ানের কথাটা সাফায়েতকে বলবে, কিন্তু পরক্ষণেই ভাবল শফিকুল দেওয়ান যদি সত্যি সত্যি তার কাকার কোনো ক্ষতি করে দেয়। তাছাড়া শফিকুল দেওয়ান তার বাবা হয়। বাবার সম্পর্কে এমন খারাপ কথা সে ছেলে হয়ে বিশ্বাস করবে এমনটা নাও হতে পারে। এসব কথা বিবেচনা করে সুরা শফিকুল দেওয়ানের ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আপনি ছাড়ুন আমাকে। আপনি যখন তখন আমাকে এইভাবে জড়িয়ে ধরবেন না পুলিশ, বিরক্ত লাগে আমার। সাফায়েত সুরাকে ছাড়ল না, বরং তাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, বাহ, তুই তো দেখি গিরগিটির থেকেও অতি দ্রুত রং পাল্টে ফেললি। কিছুদিন আগেও আমার একটু ছোঁয়া পাওয়ার জন্য তোর কত আকুলতা ব্যাকুলতা ছিল, ভালোবাসা ছিল, কিন্তু হুট করে তোর সেই ভালোবাসা কোথায় গেল? কোথায় গেল তোর সেই স্বামী ভক্তি? ও বুঝতে পারছি, আরবকে দেখার পর তোর সেই ভালোবাসা ফানুস হয়ে উড়ে গিয়েছে, তাই না? কি আছে ওই আরবের মধ্যে যা আমার মধ্যে নেই? সুরা সাফায়েতের দেওয়া সমস্ত যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে, টু শব্দটি পর্যন্ত করছে না। যা দেখে সাফায়েতের রাগ আরও বেড়ে যায়। সে সুরার লম্বা চুলগুলো নিজের হাতের মুঠোয় ধরে বলল, আসলে আমারই ভুল হয়েছে। আমি তোর মতো একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে আমার মনে জায়গা দিতে চেয়েছিলাম, এই সমাজের বিরুদ্ধে গিয়ে তোকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তোর মতো মেয়ে সেটা ডিজার্ভ করে না। তুই আমার পায়ের তলায় থাকার যোগ্য, আর সেখানেই থাকবি। বলে সাফায়েত নাজমা দেওয়ানের রুম থেকে বেরিয়ে আসে। সাফায়েত বেরিয়ে আসার সাথে সাথেই সুরা ফ্লোরে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ে। সাফায়েত তার হাতের যেখানে স্পর্শ করেছিল সেখানে পাগলের মতন অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আর তখনই নাজমা দেওয়ান রুমে প্রবেশ করলো। তিনি সুরার এই অবস্থা দেখে সুরাকে ফ্লোর থেকে তুলে নিজের বুকে টেনে নিয়ে বলল, সত্যি করে বলতো ঠিক কি হয়েছে তোর? তুই কি লুকিয়ে যাচ্ছিস আমাদের থেকে? শাফিকে দেখলাম রাগারাগি করে বেরিয়ে গেল, তুই এখানেই এভাবে বসে কান্না করছিস, আবার জিজ্ঞেস করলে কিছু বলছিস না, কি হয়েছে?
সুরা নাজমা দেওয়ানকে আঁকড়ে ধরে বলল, আমাকে ক্ষমা করবেন মা, আমার যে হাত পা বাঁধা, আমি কিচ্ছু করতে পারবো না মা। জানি না কি এমন হয়েছে তোর যেটা তুই বলতে চাইছিস না। ঠিক আছে, আমি আর জোর করব না। তুই নিজে যা ভালো মনে করিস তাই কর, আমি আর নিতে পারছি না। বলেই নাজমা দেওয়ান চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সুরাও চুপি চুপি নাজমা দেওয়ানের পাশে গিয়ে শুয়ে চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে ঘুমের রাজ্যে বাড়ি জমালো। কিন্তু ঘুম নেই সাফায়েতের চোখে। সে বুঝতে পারছে না হুট করে সহজ সরল মেয়েটা এমন বিহেভ করছে কেন, কেন তাকে ইগনোর করছে। রাগের বশে মেয়েটাকে কঠিন কথা শুনিয়ে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না সাফায়েত। সাফায়েত বিছানার এপাশ ওপাশ করতে করতে বলল, শিট ম্যান, ইউ আর কিলিং মি। কেটে গেছে বেশ কিছুদিন। সাফায়েত সুরার সম্পর্ক দিন দিন অবনতি হয়েছে। সুরা সবসময় সাফায়েতকে যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। তাকে দেখলে নিজেকে ঘোমটার আড়ালে লুকিয়ে নেয়। সাফায়েত নিজে কয়েকবার গিয়েছে সুরার কাছে সেদিনের করা বাজে ব্যবহারের জন্য ক্ষমা চাইতে, কিন্তু সুরা বরাবরই সাফায়েতকে এড়িয়ে চলেছে, যাতে সাফায়েত ভীষণভাবে হার্ট হয়েছে। সাফায়েত ভাবছে সুরার হয়তো কম বয়স, তাই ও তার মতো আধবুড়ো পুলিশের সাথে থাকতে চাইছে না। সুরার মনে আরাম বিরাজ করছে। সেই ধারণার ওপর ভিত্তি করে সাফায়েত ও সুরার সাথে দূরত্ব বাড়িয়ে নিয়েছে ঠিকই, তবুও মেয়েটা এখনও তার মনে দখলদার। এখনও তার কথা ভেবে নির্ঘুমে রাত কাটে তার। হার যাই হোক, জোর করে কারো মনের মালিক হওয়া যায় না। তাই তো সুরাকে সুরার মতো চলতে দিয়েছে। সুরার মধ্যেও যথেষ্ট পরিবর্তন এসেছে। পড়াশোনা বেশ আয়ত্তে চলে এসেছে তার। এখন আর তার মধ্যে আগের সেই বাচ্চামো স্বভাব নেই। কথাবার্তায়ও পরিবর্তন এসেছে। মোট কথা, অশিক্ষিত সুরা অনেকটা স্মার্ট হয়ে উঠেছে। সুরা আরবের কাছে পড়তে বসছে। আরব প্রথম প্রথম সুরা সাফায়েতের ব্যাপার নিয়ে মাথা ঘামালেও সুরা সাফায়েতের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে তাদের ব্যাপারে সেরকম কিছু জানতে পারেনি। সে বুঝে উঠতে পারে না তারা স্বামী স্ত্রী। তাই তো সুরার প্রতি তার সফট কর্নার তৈরি হয়েছে। সুরাকে সে ফিল করতে পারে। সুরা ম্যাথ করছে আর আরব একধানে তার দিকে তাকিয়ে আছে। তার ধ্যান ভেঙে যায় কলিং বেলের শব্দে। সুরা বুঝতে পারে সাফায়েত এসেছে। বুকটা ধুপ করে ওঠে তার। সুরার ভালো লাগে না রোজ রোজ তার প্রিয় মানুষের মলিন হয়ে যাওয়া মুখটা দেখতে। তার খুব ইচ্ছে হয় প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে, কিন্তু সবার তো আর সব চাওয়া পূরণ হয় না। তেমনি সুরারও হয়নি। এদিকে কলিং বেল বেজে চলেছে, কিন্তু রেনুর দরজা খোলার কোনো নামগন্ধ নেই দেখে সুরা মনে মনে বলল, ওই রেনুটা এক নম্বরে ফাঁকিবাজ মহিলা, সারাক্ষণ সিরিয়াল নিয়ে পড়ে থাকে। অথচ মাজেদা খালা কাজের প্রতি কত যত্নশীল ছিল, কত ভালোবাসতো আমাকে। তিনি নাকি 10 বছর এ বাড়িতে কাজ করেছেন, কিন্তু হুট করে মাজেদা খালা কেন এই বাড়ি ছেড়ে চলে গেল, এই ব্যাপারটা আজও অজানাই রয়ে গেল। সুরা ভাবছে সে নিজে যাবে দরজা খুলতে, আর তখনই দেখে শফিকুল দেওয়ান সোফায় এসে বসেছেন, যা দেখে সুরা আর পা বাড়ায় না। প্রায় 5 মিনিট পরে রেনু দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সাফায়েত রুমে প্রবেশ করতে দেখে সুরা আরবের সাথে হাসাহাসি করছে, যা দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে সাফায়েতের। তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। মনে হয় যেন কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। সে এক প্রকার জেদ করে শফিকুল দেওয়ানকে বলল, বাবা, আপনি তরিকে আমাদের বাড়িতে নিয়ে আসুন। আমি তরিকে বিয়ে করতে রাজি আছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। কথাটা সুরার বুকে একদম তীরের মতন আটকে গেল। সে তো তার সুন্দর বেলা মানুষকে অনেক বেশি ভালোবাসে। তাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? তার না হয় হাত পা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কিভাবে পারল দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতে? সুরা আর ভাবতে পারল না কিছু। ভেতর থেকে কান্না দলা পাকিয়ে আসতে লাগলো। সুরা তড়িঘড়ি করে পড়া শেষ করে নাজমা দেওয়ানের রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। এক পর্যায়ে সুরা চোখের পানি মুছে গুটি গুটি পায়ে সাফায়েতের রুমে এলো। সাফায়েত তখন সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে। গায়ে পানি মুক্তদানার মতন চকচক করছে। সুরা এক পা দুপা করে সাফায়েতের দিকে এগিয়ে এলো। সে সাফায়েতের দিকে হাত বাড়িয়ে দেওয়ার আগেই
সাফায়েত খপ করে সুরার হাত ধরে বলল, ডোন্ট টাচ মি। আমাকে টাচ করার অধিকার তুমি হারিয়েছো। সাফায়েতের কথায় সুরার মধ্যে কোনো ভাবান্তর হলো না, বরং সুরা সাফায়েতের আরও কাছে এসে তার গালে চুমু দিয়ে বলল, আইনত এখনও আমি আপনার স্ত্রী, তাই শুধুমাত্র আপনাকে টাচ করারই না, আরও অনেক কিছু করার অধিকার আছে আমার, এবং আমি সেটা করব। ইজ দ্যাট ক্লিয়ার মাই ডিয়ার সুন্দর মানুষ? বলে সাফায়েতকে চোখ টিপ মেরে দিল সুরা। সুরার এহেন কাণ্ডে হকচকিয়ে গেল সাফায়েত। সে সুরার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে এক হাত দিয়ে মুখে স্লাইড করতে করতে বলল, শুধুমাত্র আমার বিয়ে শুনেই এত চলছে তোমার? তাহলে আমার বিয়ের পর তোমার কি অবস্থা হবে মিসেস সুরা দেওয়ান? ভেবো না আমি তোমাকে ডিভোর্স দিব বা এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুমি এই বাড়িতেই থাকবে, আমার আর তরির সুখের সংসার দেখবে আর চলবে। কেন জানি তোমার চলন দেখলে এখন আবার সুখ সুখ অনুভব হয়, আনন্দ লাগে আমার। আমাকে কষ্ট দেওয়ার পরিণতি কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতেও পারছো না। পারবে তো চোখের সামনে আমার আর তরির রোমান্স দেখতে, রোজ সকালে তরির ভেজা চুল দেখতে? আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ এত দ্রুত কিভাবে পাল্টে যেতে পারে পুলিশ? তুমি যেভাবে পাল্টে গেলে আমিও সেই একইভাবে পাল্টে গিয়েছি, হিসেব বরাবর। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন পুলিশ? আমার মনে হয় না। ভালোবাসলে দ্বিতীয় বিয়ে করার কথা আপনি কখনো কল্পনা করতে পারতেন না। যাই হোক, আজ আমি আপনাকে একটা কথা বলি। আমি যা করেছি আপনার, আমাদের সবার ভালোর জন্য করেছি। তবে আমার নিজের ইচ্ছায় আমি সেটা করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। আমি এমনটা কেন করেছি, আমাকে দিয়ে কে করিয়েছে, সবটা খুঁজে বের করার দায়িত্ব আপনার পুলিশ। সবটা জানার পরও আপনি যদি আমাকে না চান, আমি থাকবো না আপনার জীবনে। তবে আমার মন আপনার ছিল, আর মৃত্যুর আগ পর্যন্ত আপনারই থাকবে। বলেই সুরা চোখের পানি মুছতে মুছতে সাফায়েতের রুম থেকে বেরিয়ে যায়। সুরার যাওয়ার পানে তাকিয়ে সাফায়েত বলল, তুমি ভাবলে কি করে লজ্জাবতী ললিতা, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে আমার বোনের মালিকিন করব? এসব করা তোমাকে জানানোর জন্য, তুমি যাতে স্বেচ্ছায় সুরসুর করে সবটা আমাকে বলে দিয়ে সব মান অভিমান শেষ করো, আমার কাছে ফিরে আসো। তারই নিনজা টেকনিক এটা। তোমাকে ছেড়ে আমি কোথাও শান্তি খুঁজে পাবো না। এই মন তোমারই যে পাখি, মনটা তুমি ছাড়া আর কাউকে বুঝতে চায় না। সাফায়েত হসপিটালে এসেছে মিলির সাথে দেখা করার জন্য। মিলি এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। 4 থেকে 5 দিনের মধ্যে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। মিলির চিকিৎসার সমস্ত খরচ সাফায়েত বহন করেছে। সাফায়েত ডক্টরের সাথে কথা বলে মিলির কেবিনে আসে। সাফায়েতকে দেখা মাত্র মিলি উঠে পড়ার চেষ্টা করে দেখে সাফায়েত এগিয়ে গিয়ে মিলিকে উঠে বসতে সাহায্য করে। সাফায়েতকে দেখে মিলির চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে, যা দেখে সাফায়েত বলল, এ কি আন্টি, আপনি কান্না করছেন কেন? এটা দুঃখের কান্না নয় বাবা, এটা যে সুখের কান্না। জানি না তুমি তুমি কোন মায়ের সন্তান, তবে তোমার মা অনেক ভাগ্যবতী। সে তোমার মতো একটা সন্তান তার গর্ভে ধারণ করেছে। তোমার মা নিশ্চয়ই অনেক ভালো মনের মানুষ। মায়েরা কখনো খারাপ হয় না আন্টি, পৃথিবীর সব মায়েরা ভালো। সব মায়েরা ভালো হলেও আমি ভালো মা হতে পারিনি। আমার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মা আমি, নিকৃষ্ট স্ত্রী আমি। যে মা স্বেচ্ছায় তার থেকে নিজের মেয়েকে তার থেকে দূরে সরিয়ে দেয়, তার থেকে মায়ের আদর ভালোবাসা কেড়ে নেয়, সে কখনো ভালো মা হতে পারে না। বলে কান্নায় ভেঙে পড়ল মিলি। আপনি প্লিজ শান্ত হন আন্টি, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি। কোনো কারণে উত্তেজিত হয়ে পড়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসব। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ আন্টি। মিলি সাফায়েতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জীবনে অনেক সুখী হও বাবা, সুখে শান্তিতে তোমার সংসার পরিপূর্ণ হয়ে উঠুক। সাফায়েত কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। সাফায়েত প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে বাবা নামটা জ্বলজ্বল করছে। শফিকুল দেওয়ানের কল দেখে সাফায়েত একটু অবাক হয়ে যায়। তিনি সচরাচর সাফায়েতকে কল করেন না। সাফায়েতের ভাবনার মাঝে একবার কল কেটে যায়। তিনি পুনরায় কল করেন। সাফায়েত এবার আর দেরি করে না,
কল রিসিভ করে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, বাসায় সব ঠিক আছে তো বাবা? কারো কোনো সমস্যা হয়নি তো? ডোন্ট টেক এ টেনশন, এভরিথিং ইজ ওকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি তো আমাকে তেমন কল করেন না। হুট করে আপনার কল দেখে ভাবলাম হয়তো বাসায় কারো কোনো বিপদ হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু বেটা তুমি কোথায় এখন? আমি একটু হসপিটালে এসেছি বাবা। হসপিটালে কেন? আপনাকে সবটা আমি পরে বুঝিয়ে বলবো বাবা। ইটস ওকে, তোমাকে এক্ষুনি একটু বাসায় আসতে হবে। কেন বাবা? বাসায় এলে দেখতে পারবে, ইটস এ বিগ সারপ্রাইজ। ঠিক আছে বাবা, আমি আসছি। আচ্ছা রাখছি তাহলে, তাড়াতাড়ি চলে এসো বাসায়। শফিকুল দেওয়ানের সাথে কথা বলে সাফায়েত মিলির থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল দিতেই শর্ট ড্রেস পরা একটা মেয়ে দরজা খুলে দেয়, যেন সে কলিং বেল বাজার অপেক্ষায় বসেছিল। দরজা খোলা পেয়ে সাফায়েত রুমে প্রবেশ করা মাত্রই মেয়েটা কাল বিলম্ব না করে সাফায়েতকে জড়িয়ে ধরল। বাইরের একটা বাজে মেয়ে এসে নির্লজ্জের মতো তোমার বরকে জড়িয়ে ধরেছে, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে ভাবিমণি। কথাটা কর্ণপাত হতেই ঘুম হালকা হয়ে যায় সুরার। মেয়েটা গতরাতে সাফায়েতের রুম থেকে এসে না খেয়ে নাজবা দেওয়ানের করে মাথা রেখে অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করেছে, যার দরুন প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে। রাতে ঘুমোতে পারেনি, সারা রাত বিছানায় ছটফট করেছে মেয়েটা। শেষ রাতে যখন দু চোখের পাতা এক হয়েছে, তখনই ফজরের আজানের ধ্বনি শুনে ঘুম ভেঙে গেছে। সুরা তড়িঘড়ি করে উঠে রোজকার মতন অজু করে নামাজ পড়ে বই খাতা নিয়ে পড়তে বসে যায়, কিন্তু ঘুমের কারণে পড়ায় মনোযোগ দিতে পারে না, যা দেখে নাজমা দেওয়ান বই খাতা রেখে তাকে ঘুমোতে বলে। সুরাও যেন এই সুযোগটাই খুঁজছিল। সে নাজমা দেওয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার সব কথা কিভাবে বুঝতে পারেন মা? কারণ আমি যে মা, সন্তানদের কিছু হলে কেউ বুঝতে পারুক বা না পারুক, একজন মা ঠিকই বুঝতে পারে। এই যেমন আমি বুঝতে পারছি কিছুদিন থেকে তোর মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, ভেতরে ভেতরেই শেষ হয়ে যাচ্ছিস তুই। তুই এখন যথেষ্ট নিজের ভালো বুঝতে শিখেছিস। যাই হয়ে যাক না কেন, কখনো নিজের স্বামী নিজের সংসার ছেড়ে যাওয়ার কথা ভাববি না মা। নিজেকে শক্ত কর, অন্যায়ের প্রতিবাদ করতেই শিখতে হবে তোকে। মনে রাখিস, বাঙালি মেয়েদের কিন্তু একবারই বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হয়। তাই স্বামী সংসার যেমনই হোক মানিয়ে চলতে হয়, ঠিক যেমনটা আমি করে চলেছি। মানেটা কি মা? আপনার এত টাকা পয়সা, ধন দৌলত থাকার পরও আপনি সুখী নন? টাকা পয়সা কি আর সর্বসুখ দিতে পারে রে মা? পুরুষ মানুষ যদি খারাপ হয়, টাকার পাহাড় থাকলেও সুখী হওয়া যায় না। আর পুরুষ মানুষ যদি ভালো হয়, কুড়ে ঘরেও সারা জীবন সুখে শান্তিতে বসবাস করা যায়। শফিকুল কখনো আমাকে ভালোবাসেনি, ও ভালোবাসতো আমার ছোট বোন নাইমাকে। এমনকি বাবা নাইমার সাথে শফিকুলের বিয়ে ঠিক করে, কিন্তু বিয়ের দিন নাইমা বাবার মুখে চুনকালি মেখে অন্য ছেলের হাত ধরে চলে যায়। বাবার মান সম্মানের কথা চিন্তা করে সবাই মিলে শফিকুলের সাথে আমার বিয়ে দেয়। আপনার আরও একটা বোন আছে, সে কোথায় এখন? জানি না, সেদিন বিয়ের আসর ছেড়ে চলে যাওয়ার পর নাইমার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। জানিও না সে এখন কোথায় কিভাবে আছে। তবে শফিকুলের মনে প্রাণে এখনও নাইমাই রয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সারা রাত ঘুমাসনি তুই, এখন একটু ঘুমো, দেখবি ভালো লাগবে। ঠিক আছে মা, তবে আমাকে নাস্তা করার জন্য ডাকার দরকার নেই। আমার ঘুম ভাঙলে আমি উঠে খেয়ে নেব। ঠিক আছে, ডাকবো না। সে তখন মেয়েটা ঘুমিয়েছে, আর বেলা 11টা বাজে নুজাইফার ডাকে তার ঘুম ভাঙে। সুরা অনেকটা অপ্রস্তুত হয়ে বলল, কে এসেছে নুজাইফা? তুমি চলো, নিজের চোখে গিয়ে দেখবে। সুরা আর এক মুহূর্ত দেরি না করে নিচে চলে আসে। নিচে এসে যেন সুরার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। প্রায় 5 ফুট 4 ইঞ্চি লম্বা একটা মেয়ে, যার দুধে আলতা গায়ের রং, সরু নাক, হরিণীর মতো টানা টানা চোখ, ঘাড় অব্দি লেয়ার কাট করা খয়েরি রঙের চুল, পরনে কালো কালারের হাতা কাটা ছোট একটা টপস। মেয়েটা সাফায়েতকে 2 হাতে আঁকড়ে ধরে রেখেছে, যা দেখে মনের মধ্যে ঝড় বয়ে যায় সুরার। 2 চোখ দেখে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। মেয়েরা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তার শখের পুরুষের সাথে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। সেইখানে সাফায়েত সুরার প্রাণভোমরা। সে কিভাবে পারবে তার সুন্দর ব্যাডা মানুষের পাশে অন্য মেয়েকে সহ্য করতে? মেয়েটা সাফায়েতকে জড়িয়ে ধরলেও সাফায়েত মেয়েটাকে জড়িয়ে ধরে না।
সে বিরক্তি নিয়ে নিজেকে মেয়েটার থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু যখন তার লাল চোখ নিয়ে দাঁড়িয়ে থাকা সুরার দিকে নজর যায়, তখন সে সুরার হৃদয় আরও ক্ষতবিক্ষত করে দিতে মেয়েটাকে নিজে থেকে জড়িয়ে ধরে বলল, তোরি বেবি, তুমি এখানে? হোয়াট আ প্লিজেন্ট সারপ্রাইজ। তুমি খুশি হওনি বেবি? হ্যাঁ বেবি, খুব খুশি হয়েছি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বেবি, যাও গিয়ে রেস্ট করো। ইস, বিয়ের আগে আমার বাবুটা আমার কত খেয়াল রাখছে। লাভ ইউ বাবু। সাফায়াত তরির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি সোফায় গিয়ে বসো, বাসার সবার সাথে গল্প করো, আমার একটু কাজ আছে, আসছি আমি। আসছি আমি মানে কি? হ্যাঁ, ড্যাড বলেছে এই সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে দিয়ে 4 হাতে 1 করে দিবে। এখন আমাদের কত প্ল্যানিং রয়েছে, আর তুমি কি না কাজ কাজ করে বেড়াচ্ছ বেবি। তুমি টেনশন করো না, শহরের নামকরা বিজনেসম্যান শফিকুল দেওয়ানের একমাত্র ছেলে সাফাত দেওয়ানের বিয়ে বলে কথা। সারা শহরের মানুষ জানবে, হলুদ হবে, মেহেদি নাচ হবে, গান হই হুল্লোড় সব হবে। আমি তো মনে মনে এমনটাই প্ল্যান করে রেখেছি। তুমি কিভাবে আমার মনের কথা বুঝতে পারলে বেবি? কারণ মনটা যে আমারই। হাউ সুইট, তুমি আমাকে এত ভালোবাসো বাবু। সাফায়াত প্রত্যুত্তরে কিছু বলে না, যার জন্য বেশ অপমান বোধ করে তরি। সে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ তার কথা শুনেছে নাকি, আর তখনই তার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা সুরার দিকে। সে তৎক্ষণাৎ সাফায়াতকে জিজ্ঞেস করল, বাবু, এর আগে আমি তোমাদের বাসায় কয়েকবার এসেছি, কিন্তু এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি। মেয়েটা কি তোমাদের বাসার নতুন সার্ভেন্ট? বাই দ্য ওয়ে, মেয়েটা দেখতে কিন্তু অনেক কিউট আছে, লুক লাইক রসগোল্লা। সাধারণত শহরে সার্ভেন্ট পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার, সেখানে তুমি এত রসগোল্লা টাইপের সার্ভেন্ট কোথা থেকে জোগাড় করলে বাবু? সুরার নামে এমন আজে বাজে কথা শুনে মাথা গরম হয়ে যায় সাফায়াতের। সে এক প্রকার চিৎকার করে বলে উঠল, স্টপ অল দিস ননসেন্স। আমি কি একবারও বলেছি মেয়েটা আমাদের বাসার সার্ভেন্ট? সাফায়াতের এহেন ব্যবহারে অনেকটা ঘাবড়ে যায় তরি। সে আমতা আমতা করে জিজ্ঞেস করল, সার্ভেন্ট নয় তো কে? ও আমার মানে? আম্মির বোনের মেয়ে, আই মিন আমার কাজিন। ও, তাই বলো আর কি। অতঃপর তরি সুরাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, এদিকে এসো, কাম অন। তরির অপমানজনক কথাবার্তা শুনে সুরার খুব খারাপ লাগছিল, কিন্তু যখন সে তার সুন্দর বেডা মানুষ তার হয়ে কথা বলছে, এক নিমেষেই তার খারাপ লাগা দূর হয়ে গেল। সুরা গুটি গুটি পায়ে তরির দিকে এগিয়ে গিয়ে বলল, জি বলুন। নাম কি তোমার? সুরা। ওয়াও, নাইস নেম। তো আমার শ্বশুর বাড়ি কি শুধু বসে বসে অন্ন ধ্বংস করা হয়, নাকি কোনো কাজকর্ম করাও হয়? আর যদি বসে বসে খেয়েও থাকো, আজকের পর থেকে সেটা হবে না। এখন যাও, কিচেনে গিয়ে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। কাম ফাস্ট। সুরা যায় না, বরং থাই সেখানে দাঁড়িয়ে থাকে। যা দেখে সাফায়াত বলল, কি হলো, শুনতে পাওনি তোরি কি বলেছে? ও আমার হবু বউ, আজ থেকে বিয়ের আগ পর্যন্ত ওর সব দায়িত্ব তোমার। ওর কখন কি প্রয়োজন সবটা দেখবে তুমি। আফটার অল সাফাত দেওয়ানের হবু বউ বলে কথা। বলে সাফায়াত সুরাকে চোখ টিপ মেরে দিল। ও আমার হবু বউ কথাটা বারংবার কানে বাজতে লাগলো সুরার। ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি না করে কিচেনে চলে গেল কফি বানাতে। সুরার পেছন পেছন সাফায়াতও কিচেনে প্রবেশ করলো। সুরা মনে মনে বলল, ডানা কাটা পরি তোরে আজ এমন কফি খাওয়াবো যে তুই জীবনও ভুলতে পারবি না। অতঃপর সুরা চুলার উপর একটা পাতিলে পানি দিল গরম হওয়ার জন্য। আর তখনই সাফায়াত সুরাকে পেছন থেকে জড়িয়ে তার চুলের ঘ্রাণ শুকে বলল, জ্বলছে বুঝি? দেখেছো তো আমার হবু বউ কত হট, কত স্মার্ট। আমি তো তার থেকে চোখই ফেরাতে পারছি না। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি আমি,
কি সুন্দর চোখ, নাক, ঠোঁট, চুল সব মিলিয়ে জাস্ট অসাধারণ। সুরা তৎক্ষণাৎ সাফায়েতকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, বাহ মিস্টার বাহ, আপনি গাছের তলায়ও খাবেন আবার আগায়ও খাবেন, এটা তো আমি হতে দিব না। ওই ডানা কাটার পরই সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়েছেন, ভালো কথা। তো যান না তার কাছে, কেন আমার পিছু নিয়েছেন? সাফায়েত সুরার হাত চেপে ধরে বলল, তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসোনি সুরা? সবটা তোমার অভিনয় ছিল? তুমি শুধু একবার আমাকে সব সত্যিটা বলো। তুমি আমাকে যেই ক্লু দিয়েছো আমি সেই ক্লু খুঁজে চলেছি, কিন্তু এই ক্লু খুঁজতে যে বড্ড সময় লেগে যাবে। আমার কি মনে হয় জানো, এই সব মিথ্যে। তোমার মনে এখনো আরাব বসবাস করছে, তাই তো আমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি এই মিথ্যে নাটক সাজিয়েছো, শুধুমাত্র আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য। প্লিজ শোনাবো, একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো যে সুন্দর বেড়া মানুষ, আমি আপনাকে ভালোবাসি। আপনি প্লিজ বিয়েটা করবেন না। আমি যা করেছি সবটা মিথ্যে ছিল। আরবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সবটা আপনাকে জেলাস ফিল করানোর জন্য ছিল। বলো না সুরা, তুমি শুধু তোমার সুন্দর বেড়া মানুষকেই ভালোবাসো, আর কাউকে না। বলো না তুমি যা বলেছো সব মিথ্যে ছিল। আমি কোনো মিথ্যে বলছি না পুলিশ, আমাকে সত্যি বাধ্য করা হয়েছে, আর এর সব কিছুর পিছনে রয়েছে বাকিটা বলতে পারে না সুরা। তার আগেই শফিকুল দেওয়ান এসে বলল, হাই মেয়ে, তোমার কাকা ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়।